ইহুদিদের বিরুদ্ধে ক্রুসেড চালাচ্ছেন ম্যাক্রো, অভিযোগ তুলল ইসরায়েল। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নৈতিক দায়িত্বই নয়, রাজনৈতিক প্রয়োজনও। ফরাসি প্রেসিডেন্টের এ মন্তব্যের পর ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে ক্রুসেডের অভিযোগ তুলেছে ইসরায়েল। শুক্রবার সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রো ইউরোপীয় দেশগুলোকে গাজার মানবিক সংকটের উন্নতি না হলে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর করার আহ্বান জানিয়েছেন। এরপরই নেতানিয়াহুর ইহুদিবাদী সরকার থেকে এই মন্তব্য এলো। এক্সে পোস্ট করা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে প্রেসিডেন্ট ম্যাক্রোর ধর্মযুদ্ধ অব্যাহত। এগুলো ম্যাক্রোর আগ্রহের বিষয় নয়, কোনো মানবিক অবরোধ নেই। এটি একটি স্পষ্ট মিথ্যা। জাতিসংঘও আজ শুক্রবার সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে বলেছে, ইসরায়েল হামলা তীব্রতর করার পর গাজার সমগ্র জনগণ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলটিতে ভয়াবহ মানবিক পরিস্থিতির জন্য ইতোমধ্যে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের মানবিক সংস্থার মুখপাত্র জেন্স লার্কে শুক্রবার বলেছেন, গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান। এটি একমাত্র সংজ্ঞায়িত এলাকা, একটি দেশ বা একটি দেশের মধ্যে সংজ্ঞায়িত অঞ্চল যেখানে সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রো ইউরোপীয় দেশগুলোকে গাজার মানবিক পরিস্থিতির প্রতি যথাযথভাবে সাড়া না দিলে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান কঠোর করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, শর্ত সাপেক্ষে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি কেবল নৈতিক কর্তব্য নয়, বরং একটি রাজনৈতিক প্রয়োজনীয়তা। ম্যাক্রো বলেন, আগামী কয়েক ঘন্টা এবং দিনগুলোতে যদি গাজার মানবিক পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ কোনো প্রতিক্রিয়া না পাওয়া যায়, তাহলে আমাদের সম্মিলিত অবস্থান আরো কঠোর করতে হবে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, সন্ত্রাসীদের উপর চাপ প্রয়োগের পরিবর্তে ম্যাক্রন তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র দিয়ে পুরস্কৃত করতে চান। নিঃসন্দেহে এর জাতীয় দিবস 7 অক্টোবর হবে। ইসরায়েলকে ধ্বংস করার জন্য একাধিক ফ্রন্টে আক্রমণের মুখে ম্যাক্রো নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছেন। এটি ইসরায়েলের বিরুদ্ধে। টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদন অনুসারে ইসরায়েলের পক্ষ থেকে ফরাসি প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে ক্রুসেডের উল্লেখ একটি ভারী অভিযোগ। ইউরোপীয় খ্রিস্টানদের পরিচালিত মধ্যযুগীয় এই ধর্মীয় যুদ্ধে ফরাসি নাইট এবং ধর্মীয় নেতারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। প্রসঙ্গগত 17 থেকে 20 জুন জাতিসংঘের সম্মেলনে ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে। ভয়ে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ জানায় সৌদি, কাতার, আমিরাত। চলতি মাসের মাঝামাঝিতে মধ্যপ্রাচ্য সফরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যান। হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ আজ বৃহস্পতিবার জানিয়েছে, এই সফরে 3টি দেশের নেতারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেন ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে তার দেশ যেন কোনো হামলা না চালায়। যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান, সৌদি, কাতার এবং আমিরাতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেন তারা। 3টি সূত্রের বরাতে ওয়াল্লা আরো জানিয়েছে, এই 3 দেশের নেতা ট্রাম্পকে অনুরোধ করেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা যেন চালিয়ে যান তিনি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিল আল থানি ট্রাম্পের কাছে আশঙ্কা করেন, যদি ইরানের পারমাণবিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা হয় তাহলে ইরান পাল্টা সৌদি, আমিরাত এবং কাতারে হামলা চালাতে পারে। দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় তারা হামলার আশঙ্কা করছে। এদিকে যুক্তরাষ্ট্রের চেয়ে এখন দখলদার ইসরায়েল ইরানে হামলার সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গত সপ্তাহে হুঁশিয়ারি দেন। তিনি জানান, ইরানের সঙ্গে তাদের পারমাণবিক আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। দখলদার ইসরায়েল আপাতত ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অপেক্ষা করছে। প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে আগে থেকে খুব বেশি অবহিত করবে না। দ্রুততম সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত। দ্রুততম সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত। দেশটি জানিয়েছে, ভারত বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচন চায়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট এবং আমরা ধারাবাহিকভাবে তা বলে আসছি। বাংলাদেশের উচিত দ্রুততম সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিষ্ঠা করা। এর আগে বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন তিনি। ডক্টর ইউনুস বলেন, আমরা এমন একটি অবাধ,
অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মানুষের মর্যাদা নিশ্চিত করবে। এর মাধ্যমে গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর ঘটাবে। বর্তমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। এ সময় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। হজ যাত্রীদের জন্য দাবদাহনীয় সতর্কবার্তা, হতে পারে বালুঝড়ও। চলতি বছর হজ পালন করতে আসা হজ যাত্রীদের জন্য তীব্র গরম বা দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি আরব। শুক্রবার সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি NCM জানিয়েছে, দিনের বেলায় হজের সময় সৌদির তাপমাত্রা সর্বনিম্ন 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এছাড়াও দিনের বেলায় প্রচণ্ড এই তাপমাত্রার সঙ্গে বালুঝড়ও যুক্ত হতে পারে। আগামী 4 জুন থেকে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। আবহাওয়ার পূর্বাভাসে NCM জানিয়েছে, দিনের তাপমাত্রার মতোই রাতেও বাড়বে তাপমাত্রা। সংস্থাটি বলছে, রাতের বেলায় একই তাপমাত্রা 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এছাড়া হজের দিনগুলোতে বাতাসে আর্দ্রতার উপস্থিতি থাকবে 15% থেকে 60% পর্যন্ত। NCM এর শীর্ষ নির্বাহী কর্মকর্তা ডক্টর আইমান গুলাম জানান, উত্তরা অঞ্চল এবং উত্তর পশ্চিমা অঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের প্রভাবে খোলা অঞ্চল ও হাইওয়েতে ঘটতে পারে বালুঝড়। বাতাসের গতি ঝড়ের সময় ঘন্টায় 25 কিলোমিটার থেকে 35 কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে। বালুঝড়ের পাশাপাশি মৌসুমী ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তাও NCM দিয়েছে। একই সঙ্গে হজ যাত্রীরা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন এবং আবহাওয়াগত হালনাগাদ পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকতে বলেছে সংস্থাটি। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে হজ। জীবনে অন্তত একবার প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী পুরুষের জন্য অন্তত একবার হজ করা ফরজ কাজ। এ কারণে হজের মৌসুমে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি মক্কা এসে সমবেত হন। ভারতের আধিপত্য কখনোই মেনে নেবে না পাকিস্তান। কাশ্মীর পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ, এবার সেই আবেগই কঠোর বার্তার মাধ্যমে জানিয়ে দিলেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। তিনি আরও বলেন, কাশ্মীর এখন আর কেবল আঞ্চলিক সংকট নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। কাজেই ভারত চাইলেও তা চেপে রাখতে পারবে না। পাক সেনাপ্রধান দৃঢ় ভাষায় জানান, পাকিস্তান ভারতের আধিপত্য কখনোই মেনে নেবে না। বিশেষ করে পানি ইস্যুকে রেড লাইন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 24 কোটির অধিক মানুষের পানির অধিকার নিয়ে কোনো আপোষ হতে পারে না। শিক্ষকদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, আপনারাই জাতির ভবিষ্যৎ নির্মাতা। আজ আমি যে অবস্থানে আছি তা আমার পিতামাতা ও শিক্ষকদের অবদানে। তিনি তাদের অনুরোধ করেন যেন পাকিস্তানের ইতিহাস ও আত্মত্যাগের গল্প আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেন। ভারতের সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাখ্যান করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ভারতের ভেতরকার মুসলিম ও সংখ্যালঘু নিপীড়নই তাদের আসল সংকট। কাশ্মীর নয়, বরং ভারতের ভেতরের বৈষম্যই সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে। তিনি দাবি করেন, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের ভারত সমর্থন করছে, কিন্তু তাদের প্রকৃত বেলুচ জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার পটভূমিতে তিনি বলেন, মার্কা ইক এ আল্লাহর সহায়তায় আমরা দৃঢ় থেকেছি। একটি জাতি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে কোনো শক্তিই তাকে হারাতে পারে না। এদিনই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আরেকটি কূটনৈতিক উচ্চারণ করে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেদে এক সম্মেলনে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কাশ্মীর সম্পর্কে ভারতের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও যুদ্ধ ঘোষণা বলে উল্লেখ করেন। তিনি জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নেন। তাজিক প্রেসিডেন্ট ইমোম আলী রহমান শেহবাজের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি 7 মের ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির পক্ষে পাকিস্তানের ভূমিকা দেখেছেন এবং সবসময়ই এই অঞ্চলকে শান্তিপূর্ণ রাখতে কাজ করবেন। হাইপারসনিক মিসাইল দিয়ে ফের ইসরায়েলি বিমানবন্দরে হুতিদের হামলা। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের জবাবে ইয়েমেনি হুতি আন্দোলন আরেকটি ইসরায়েল বিরোধী অভিযান পরিচালনা করছে। ইসরায়েলি সরকারের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি পুনরায় নিশ্চিত করেছেন, ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া এবং গাজার
গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন অব্যাহত রাখবে ইয়েমেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন, সশস্ত্র বাহিনী ইয়েমেনের ওপর যে কোনো ইসরায়েলি আক্রমণের জবাব দেবে, প্রতিশোধমূলক অভিযান চালাবে, যার মধ্যে আছে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা। ইয়াহিয়া সারি আরও বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে ক্রমবর্ধমান গতিতে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে। গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনি বাহিনী তাদের প্রতিশোধমূলক অভিযান ত্যাগ করবে না যতক্ষণ না চলমান আগ্রাসন বন্ধ হয় এবং কঠোর অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়। গাজায় গণহত্যার যুদ্ধ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনিরা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে কৌশলগত অবরোধ আরোপ করে। এর উদ্দেশ্য ছিল ইসরায়েলি সামরিক সরবরাহে বাধা সৃষ্টি করা এবং গাজায় চলমান মানবিক জরুরি অবস্থার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো। পশ্চিমবঙ্গে নিষ্ঠুর ও দুর্নীতিগ্রস্ত সরকার, মমতাকে মোদির তীব্র আক্রমণ। বিধানসভা নির্বাচনের 1 বছরেরও কম সময় বাকি থাকতেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে নিষ্ঠুর ও দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ আজ একাধিক সংকটের মুখে। সহিংসতা, নারীদের নিরাপত্তাহীনতা, বেকারত্ব, প্রশাসনের প্রতি আস্থার অভাব এবং শাসক দলের স্বার্থপর রাজনীতি। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গ টেনে মোদী বলেন, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে হাজার হাজার পরিবার ধ্বংস হয়েছে এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। আদালতকে প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে, অথচ সরকার শুধু তোষণের রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে মুর্শিদাবাদ ও মালদায় সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে মোদী বলেন, সরকারের সমর্থকরা মানুষের ঘরবাড়ি চিহ্নিত করে পুড়িয়ে দেয় আর পুলিশ দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। অপারেশন সিন্ধুর অভিযান নিয়ে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের শক্তি জবাব দিয়েছে সেনা এবং পাকিস্তানকে এমনভাবে আঘাত করা হয়েছে যা তারা কল্পনাও করতে পারেনি। তবে মোদীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যখন সর্বদলীয় প্রতিনিধি দল সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরছে, তখন প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরকে রাজনৈতিক অস্ত্র বানাচ্ছেন। তিনি বলেন, যদি মন এত পরিষ্কার হয় তবে পেহেলগামের হামলাকারীদের এতদিন ধরা হয়নি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি মালদা ও মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ী। তিনি বলেন, তৃণমূল মানবিক রাজনীতি করে আর বিজেপি বিভেদ ও দাঙ্গার রাজনীতি করে। সবশেষে মুখ্যমন্ত্রী মোদী ও বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সাহস থাকলে আগামীকালই বাংলায় নির্বাচন করুন। আমরা প্রস্তুত, বাংলা প্রস্তুত, বাংলার মানুষ আমাদের সাথেই আছে।